স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। আজ আমরা আলোচনা করছি আন্তর্জাতিক মানব সম্পদ সম্মেলন 2015 নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন এশিয়া প্যাসিফিক ফেডারেশন অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের এবং বিএসএইচআরএম এর সভাপতি মোশাররফ হোসেন এবং বিএসএইচআরএম এর ট্রেজারার এবং চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের চেয়ারপারসন মোহাম্মদ মাশিকুর রহমান রিসোর্স ম্যানেজমেন্টের এবং বিএসএইচআরএম এর সভাপতি মোশাররফ হোসেন এবং বিএসএইচআরএম এর ট্রেজারার এবং চতুর্থ আন্তর্জাতিক সম্মেলনের চেয়ারপারসন মোহাম্মদ মাশিকুর রহমান খান। জনাব মাশিকুর রহমান খান এবং জনাব মোশাররফ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। যেটা মোশাররফ হোসেন, আপনাকে এবারে জানতে চাচ্ছি যে আমরা কথা বলছিলাম একটা অর্গানাইজেশনের কালচার, একটা অর্গানাইজেশনের ভ্যালুজ নিয়ে কথা বলছিলাম। আপনি এই মুহূর্তে আমি আপনার কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে একটি বলা হয়ে থাকে একটি প্রতিষ্ঠানের এমপ্লয়িরা যতটা এনগেজ থাকে একটা প্রতিষ্ঠানের সাথে, সেই প্রতিষ্ঠানের ব্যবসায়িকভাবে তত লাভবান হবে। এই যে এমপ্লয়ি এনগেজমেন্ট, এই এমপ্লয়ি এনগেজমেন্টের টুলসগুলো কীভাবে সবগুলো এমপ্লয়িকে কোম্পানির বিজনেস গোলকে অ্যালাইন করা যায়, একসাথে আনা যায়, কীভাবে সম্ভব এটা? ধন্যবাদ। এটা খুবই একটা প্রাসঙ্গিক কথা বলছেন। এমপ্লয়িরা যদি এঙ্গেজ না থাকে অর্গানাইজেশন, তারা যদি হার্ট টু হার্ট একটা রিলেশনশিপ এস্টাবলিশ না করে, কোম্পানিকে ওন করে না, গ্লোবাল একটা সার্ভে হয়েছে এবং সেই সার্ভের রেজাল্টটা গত অক্টোবরে চিলিতে ওয়ার্ল্ড এইচআর কংগ্রেস হয়েছিল, সেখানে আমিও ছিলাম, সেখানে এটা প্রেজেন্ট করেছেন। ওয়ার্ল্ডের স্ট্যাটিস্টিক্সটা হলো only 13% people are actively engaged in organization. Only 13%. Only 13. On the other hand, 26% employees are actively disengaged. And the definition of disengaged is plan করা কাজ না করা. So you can imagine কত devastating. এখন এটার সাথে এখন এঙ্গেজমেন্টটা কিসের থেকে আসে? এঙ্গেজমেন্টটা আসে আপনার অর্গানাইজেশনের কালচার কিরকম, এবং এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য আমি কি এম্পাওয়ার কিনা। If I am truly dependent on my boss, আমি কিছুই করতে পারি না, then I am a machine. Even I have a brain, that brain is not working. তো সেই জন্য অর্গানাইজেশনে একটা কালচার কিন্তু ওরকম ক্রিয়েট করতে হবে। এখন কালচার মানে কি? কালচার মানে নর্মস অ্যান্ড বিহেভিয়ার অফ দি পিপল ইন দ্য অর্গানাইজেশন, এবং এটা ভেরি করে ফ্রম অর্গানাইজেশন টু অর্গানাইজেশন। যেমন আমাদের অনেক অর্গানাইজেশন আছে ব্যুরোক্রেটিক অর্গানাইজেশন, সেখানে একদম কমান্ড কন্ট্রোল স্ট্রাকচার কালচার, সিনিয়রিটি কালচার। আবার অনেক অর্গানাইজেশন আছে পারফরমেন্স কালচার। এখন সেক্ষেত্রে অর্গানাইজেশনের ভ্যালু সিস্টেম তৈরি করতে হবে। ভ্যালু সিস্টেম যেমন অনেক অর্গানাইজেশন আছে, তারা একদম ইন রাইটিং ভ্যালু তৈরি করেছে, মিউচুয়াল রেসপেক্ট, এমব্রেসিং ডাইভার্সিটি, অনেস্টি, এই টাইপের যখন নাকি করা হয়। এইচআর এর কাজটা কি? এই কালচারগুলিকে একদম ডে ওয়ান এমপ্লয়ি যখন জয়েন করবে, রাইট ফ্রম দ্য ওরিয়েন্টেশন বা বিভিন্ন ধরনের প্রোগ্রামে এটাকে প্রমোট করা যে দিস ইজ দি অর্গানাইজেশন, এবং এমপ্লয়িকে তো জানাতে হবে। সাপোজ আমি আপনার অর্গানাইজেশনে জয়েন করলাম একটা মতো, আমাকে তো জানাতে হবে অর্গানাইজেশনটা কি, হোয়াট ইজ দ্য কালচার, হোয়াট ইজ দ্য নর্মস, হোয়াট ইজ দ্য বিহেভিয়ার এক্সপেক্টেড, হোয়াট ইজ দ্য বিহেভিয়ার নট এক্সপেক্টেড। এই জিনিসগুলি যদি আমি জেনে যাই, মানুষ কিন্তু ভেরি ইন্টেলিজেন্ট, এভরিওয়ান ইজ ইন্টেলিজেন্ট। আমি যদি বুঝি যে এখানে আই এম ফুললি এম্পাওয়ার্ড, আই এম রেসপেক্টেড, দেন আমি কিন্তু খুবই এঙ্গেজ হব কাজে, আমি ডিসিশন নিব, আমি রিস্ক নিব। এবং পিপল যদি রিস্ক না নেয় অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশন কিন্তু আগাবে না। সেই রিস্ক নিশ্চয়ই ক্যালকুলেটিভ রিস্ক হবে, এবং ক্যালকুলেটিভ রিস্ক। আমি যদি দেখি যে মাই রিস্ক ইজ টেকেন ইন এ পজিটিভ ম্যানার বাই দ্য ম্যানেজমেন্ট, আমি কিন্তু রিস্ক নেব। আবার যদি আমি দেখি যে আমার একটা রিস্ক নেওয়ার পর একটা মিস্টেক হয়ে যাওয়ার পর আমার চাকরি থাকবে না, তাহলে তো আই উইল প্লে সেফ। এটা কিন্তু একটা বিরাট বিষয় হিসাবে এখন মানে আপনাকে ধন্যবাদ। আপনি আসবো জনাব খান, আপনি বিরতিতে যাওয়ার কথা বলছিলেন। আপনি বলছিলেন যে আপনার যে সম্মেলনটা হলো মানব সম্পদ সম্মেলন, সেখানে একটা বড় দাবি আপনারা বলছেন যে বাংলাদেশে একটি মানব সম্পদ মন্ত্রণালয় দরকার। কেন দরকার? আমাদের তো একটা এস্টাবলিশমেন্ট মিনিস্টার আছে, তারপরেও নতুন কি মন্ত্রণালয় বলছেন, নাকি সেই মন্ত্রণালয়কে নতুন করে স্ট্রাকচার কথা বলছেন? কোনটা বলছেন আসলে? আমরা যেটা বলছি, আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদের কিন্তু ন্যাশনালি এবং গ্লোবালি আমাদের কম্পিটিটিভ একটা এনভায়রনমেন্টে বাস করতে হচ্ছে। আমি হেলথ কেয়ার সেক্টরে আছি। আজকে আমাদের হসপিটালে যে সার্ভিস দিচ্ছি, আমরা যদি ভালো সার্ভিস না দিতে পারি, তাহলে পার্শ্ববর্তী ইন্ডিয়া বা ব্যাংককে বা সিঙ্গাপুরে চলে যাবে। অলরেডি চলে যাচ্ছে, এবং এখন অনেক কমেছে, যেহেতু আমরা সার্ভিস কম্পিটিটিভনেসে কিছুটা এগিয়ে আছি। তো এই কম্পিটিটিভনেসটা এগিয়ে থাকলে, আমি শুধু হেলথ সেক্টরের কথা বললাম, আপনি গার্মেন্টস সেক্টর বললেন, আজকে আমাদের আরএনজি সেক্টরে যদি বলেন কেন আমাদের এই মানব সম্পদ মন্ত্রণালয় দরকার। আরএনজি সেক্টর থেকে, ওখান থেকে আপনার ফিলিপাইন থেকে, অন্যান্য জায়গা থেকে লোক নেয়। তো এখন দরকার এই জন্য যে গ্লোবালি আমাদের চিন্তা করতে হবে, এবং গ্লোবালি চিন্তা করতে হলে বিক্ষিপ্তভাবে সেই ট্র্যাডিশনাল চিন্তা ভাবনা নিয়ে থাকলে আমাদের চলবে না। সে যে আমাদের জনশক্তি মন্ত্রণালয়, এটা কি আপনি সরকারের আমলাতন্ত্রের কাছে আশা করতে পারেন?
ডেফিনেটলি আশা করতে পারি, আমি আশাবাদী মানুষ। তার কারণ সরকারের আমলাতান্ত্রিকতাও চেঞ্জ হচ্ছে, তারা আজকাল বিদেশে যাচ্ছে। আজকে মালয়েশিয়ায় আছে মানব সম্পদ মন্ত্রণালয়, ভারতে আছে মানব সম্পদ মন্ত্রণালয়, থাইল্যান্ডে আছে মানব আমি সম্পদ বলছি যে আমাদের তো মন্ত্রণালয়। একটা এস্টাবলিশমেন্ট মিনিস্ট্রি আছে আমাদের, হয়তো একটা নাম চেঞ্জ করে আপনি করতে পারেন, যে জনাব হোসেন আপনি বলছিলেন। আমি একটু জাস্ট যোগ করি, এবং এটা কিন্তু একটা অনেক বড় দাবি আমাদের, কারণ এই দেশে আমাদের তো আর সম্পদ নাই, যেটা মাশিকুর রহমান সাহেব বলছেন। রাইট। সেখানে আমাদের যে জিনিসটা করতে হবে, আমাদের আপনি বলছেন যথার্থই, আমাদের 3টা মিনিস্ট্রি কিন্তু ঘুরে ফিরে কিছু কাজ করছেন। এডুকেশন মিনিস্ট্রি, এখন শুধু নাম চেঞ্জ করাই বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং এস্টাবলিশমেন্ট। রাইট। এস্টাবলিশমেন্টের কাজটা, আমিও সরকারি চাকরি করি না, আমার ভুলও হতে পারে। এস্টাবলিশমেন্ট কাজটা হলো ট্রান্সফার, পোস্টিং, এই জিনিসগুলি ডিল করে। বৈদেশিক কর্মসংস্থান করছেন হলো বিদেশে যে আমাদের শ্রমিক বিশেষ করে যাচ্ছেন। এডুকেশন মিনিস্ট্রি তারা করছেন মানে নিচের লেভেলের এডুকেশন। আসলে যে ধরনের মন্ত্রণালয় আমরা চাই যে একটা কনসলিডেটেড এন্ড কনসালটেড একটা প্ল্যাটফর্ম, যেখানে এডুকেশন মিনিস্ট্রির বৈদেশিক কর্মসংস্থান এবং এস্টাবলিশমেন্ট মিলিয়ে, এবং মূল ফোকাসটা হবে যে আমাদের হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট এন্ড বেটার ম্যানেজমেন্ট বোথ ইন কান্ট্রি এন্ড আউটসাইড। এবং এটার জন্য যেটা করতে হবে, আমাদের একটা ন্যাশনাল পলিসি তৈরি করতে হবে। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের 5-10% এমপ্লয়িরা চাকরি করে সরকারি, আর প্রাইভেট সেক্টরে করে 80-90%। কাজে প্রাইভেট সেক্টরটাকেও কিন্তু আপনি একটা সিস্টেমের মধ্যে আনতে হবে। নীতিমালা আনতে হবে। এখন আমরা সব সময় দেখি যে সরকারি বিষয়গুলি শুধু সরকার কেন্দ্রিক হয়ে যাচ্ছে, তাহলে তো টোটাল পপুলেশনের ডেভেলপমেন্ট হবে না। টোটাল পপুলেশনের ডেভেলপমেন্ট এবং ম্যানেজমেন্ট করতে গেলে আপনাকে প্রাইভেট সেক্টর সহ নিয়ে এটাকে করতে হবে, না হলে তো আসলে লাভ হবে না। এক্স্যাক্টলি। জনাব খান, আপনাকে জানতে চাচ্ছিলাম, আমাদের দেশের অধিকাংশ, আমি যদি প্রাইভেট সেক্টর কথা বলি, ব্যবসাপাতি সবই হচ্ছে ফ্যামিলি রান। এই ফ্যামিলি রান বিজনেসকে এখন অনেক প্রতিষ্ঠান হয়তো চেষ্টা করছেন, তারা তাদের সিইও, ইন্ডিপেন্ডেন্ট সিইও দিয়ে তার ব্যবসা চালানোর চেষ্টা করছে, খুবই কম, যেটা যদিও সামান্য কম, কিন্তু আসলে ফ্যামিলি রান বিজনেস আমাদের। এইখান থেকে, এই কালচার থেকে বেরোতে হলে, যেটা বলছিলেন যে আমাদের মূল এমপ্লয়মেন্ট, আমাদের বড় অংশের এমপ্লয়মেন্ট হয় এখন প্রাইভেট সেক্টরে। অর্থাৎ এই প্রাইভেট সেক্টরের এই হিউম্যান রিসোর্স যদি বাড়াতে চান, ফ্যামিলি রান বিজনেসগুলোকে কীভাবে এইখান থেকে কালচারে চলে আসবে, একটি সিস্টেমে আসবে, এই যে চ্যালেঞ্জ হিউম্যান রিসোর্সের সামনে আছে, সেটা আসলে আপনারা কিভাবে মিট আপ করতে পারেন? সেটা মিট আপ করার জন্য আমাদের যেটা দরকার, আমরা বিএসএসআরএম থেকে যেটা করি, যে হিউম্যান রিসোর্সের যে প্র্যাকটিসেস গুলো আছে ইন্টারন্যাশনালি গ্লোবালি অ্যাকসেপ্টেবল, এবং গ্লোবালি তারা এই যে প্র্যাকটিসগুলি করে আজকে তারা ধনী দেশের কাতারে বা মধ্যম আয়ের দেশে কাতারে পৌঁছেছে, সেই প্র্যাকটিসগুলি আমাদের দেশে এনে তাদেরকে ইনভলভ করার চেষ্টা করছি। এবং যখন এমপ্লয়ি এমপ্লয়ার রিলেশনশিপটা ভালো হবে, এমপ্লয়ি যখন বুঝতে পারবে যে এই প্রতিষ্ঠানের লাভ ক্ষতির সাথে আমারও ভালো মন্দ ইনভলভ, দেন ওই প্রতিষ্ঠানকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না, সেই প্রতিষ্ঠান উঠবে। কেন আমাদের দেশে ফ্যামিলি রান বিজনেস এখনো সত্যিকার অর্থে প্রফেশনালদের চালানো হচ্ছে না? কেন এখনো মালিক পক্ষের যারা আছেন তারাই দেখছেন? মানে কোন দিকে সমস্যাটা কোথায়? এখানে বিষয়টা হলো যে আমাদের যারা প্রথিতযশা ফ্যামিলি ওন কোম্পানিগুলি সবাই কিন্তু ফার্স্ট জেনারেশন, অ্যাবসলিউটলি প্রায়। এখন ফার্স্ট জেনারেশনের যেটা হয়েছে যে উনি কিন্তু অনেক এন্টারপ্রেনার সম্পন্ন একটা লোক, এবং অনেক ত্যাগ তিতিক্ষা করে অর্গানাইজেশনটা দাঁড় করিয়েছে। এখানে একটা আস্থার বিশ্বাস, যেটা অন্য কেউর কাছে আস্থার অভাব, সেই আস্থাটা হয়তো সময়, সেই আস্থাটা দেখা যাচ্ছে যে মানে যে জন্য আমাদের কোম্পানিগুলি সেকেন্ড বা থার্ড জেনারেশনে যায় না। দেখা গেল যে ছেলে বা মেয়ে বা ক্লোজ আত্মীয়র কাছে জিনিসটা ছাড়ে। এখন তার যদি সেই কম্পিটেন্সি না থাকে, আলটিমেটলি এটা শেষ হয়ে যায়। আমি নাম মেনশন করতে চাই না, বাংলাদেশের একদম নাম্বার 1 কোম্পানি 20 বছর আগে যেটা ছিল, এখন তার কোনো সিরিয়ালই নাই, বিকজ নেক্সট জেনারেশন। জনাব আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব মাশিকুর রহমান খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সময় স্বল্পতা শেষ করতে হচ্ছে আমাদের। আপনাকেও ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে দর্শকদেরকেও ধন্যবাদ। আমাদের এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতিঝিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।